নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা ডেস্ক ডিসকাশনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। আজ একাধিক গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে, যেখানে দেখা যাচ্ছে একেবারে এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক যে দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, সেখানে কিন্তু একাধিক নেতা মন্ত্রীদের নাম উঠে এসেছিল। আর শুধুমাত্র যে নেতা মন্ত্রী তা কিন্তু একেবারেই নয়, এর পাশাপাশি বিভিন্ন যে ছোট ছোট নেতা মন্ত্রীরা রয়েছে যারা হয়তো মিডিয়ার সামনে আসছে না বা কোনো লাইমলাইটে নেই, কিন্তু তারপরও একইভাবেই যে দুর্নীতি, সেই দুর্নীতির কাজ তারা চালিয়ে গিয়েছিল। আর তাদের মধ্যেই একজনের নাম হচ্ছে জীবন কৃষ্ণ সাহা, অর্থাৎ মুর্শিদাবাদের বড়োয়ার যিনি বিধায়ক ছিলেন তিনি। আর ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এবং একইভাবে যে খবর বর্তমানে উঠে আসছে, এবার 1200 পাতার একটি চার্জশিট জমা দিয়েছে ইডি আধিকারিকেরা। কাকে নিয়ে? জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে। ইতিমধ্যে জীবন কৃষ্ণ সাহা বারংবার কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে এই দুর্নীতিকে কেন্দ্র করে। আর তারপর এবার ইডি আধিকারিকেরা এই জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে রীতিমতো 1200 পাতার একটি চার্জশিট জমা দিয়েছে। যে চার্জশিটে রীতিমতো ইডি আধিকারিকেরা দাবি করেছেন যে 75 জন মানুষকে এই সরকারি চাকরি পাইয়ে দেওয়ার যে টোপ, সেই টোপ দিয়েছিল এই জীবন কৃষ্ণ সাহা, এবং সেই টোপ দেখিয়ে রীতিমতো লক্ষাধিক টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছিল এই মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক। আর এই গোটা ঘটনা ঠিক কী ঘটেছে এবং 1200 পাতার যে চার্জশিট জমা দিয়েছে ইডি আধিকারিকেরা, সেখানে ঠিক কী কী দাবি করা হয়েছে, এই বিস্তারিত তথ্য আপনাদের সামনে আরও ডিটেলসে তুলে ধরবে। আমি সরাসরি ডেকে নেবো আমার সহকর্মী সহেলিকে। সহেলি, ঠিক কী জানা যাচ্ছে? 1200 পাতার একটা চার্জশিট, যেখানে জানা যাচ্ছে 100 পাতা একেবারে মূল চার্জশিট, যেখানে বিভিন্ন যে জীবন কৃষ্ণ সাহার যে কুকর্ম বা কুকীর্তি, সেই কুকীর্তির গল্প একেবারে সাজিয়ে তুলে ধরেছে ইডি আধিকারিকেরা। এবং তার পাশাপাশি টোটাল যদি চার্জশিট গোনা হয়, সেখানে 1200 পাতা। কি লেখা রয়েছে সেই চার্জশিটে? দেখো, এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, তুমি একদমই সঠিক তথ্য দিয়েছো। মোট যে টোটাল যে নথি বা কাগজপত্র মিলিয়ে 1200 পৃষ্ঠা, এবং মূল যে কনটেক্সট বা যে আসল যে তথ্য বা আসল যে অভিযোগ, সেই সমস্ত মিলিয়ে কিন্তু 100 পৃষ্ঠার একটা অভিযোগ দায়ের করা হয়েছে। 100 পৃষ্ঠার একটা চার্জশিট জমা দেওয়া হয়েছে ব্যাংশাল আদালতে শনিবার দিন। এবার যে বিষয়টা উঠে আসছে, এখনও পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা যে বিষয়টি জানিয়েছেন যে 20 জন সাক্ষীর কিন্তু বয়ান তারা জমা করেছেন, এবং তারা কিন্তু এখনও পর্যন্ত থেমে নেই। তারা রীতিমতো তথ্য সংগ্রহ করছেন, এবং চার্জশিটে দাবি করা হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কিন্তু তিনি 75 জন চাকরি প্রার্থীকে কিন্তু বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন। কারো কাছ থেকে 2 লক্ষ টাকা, তো কারো কাছ থেকে 5 লক্ষ, তো আবার কারো কাছ থেকে 10 লক্ষ টাকার দাবি করেছিলেন। এবং সেই সমস্ত টাকা কিন্তু তিনি নয় তার পকেটে, আবার নয়তো তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের পকেটে ভরেছেন। এবং সেই সমস্ত অ্যাকাউন্টের দিকেও কিন্তু তাদের গভীর নজর রয়েছে। এবং যে বিষয়টা তারা আরও নজর দিয়েছে, এই তদন্ত প্রক্রিয়া কিন্তু এক গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টও কিন্তু উঠে এসেছে। সেই গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টও কিন্তু খোঁজ পেয়ে সেদিকেও কিন্তু নড়ে চড়ে বসেছে, সেদিকেও নজর রয়েছে। সেই যে ডিটেলস, সেই গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস, কত টাকা সেই গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে, সেই অ্যাকাউন্টের ডিটেলসও কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু চার্জশিটে জমা করেছে, ব্যাংশাল আদালতে কিন্তু জমা পড়েছে। এছাড়াও এই অ্যাকাউন্ট মারফতে যে লেনদেন করা হতো, তার সত্যতাও কিন্তু প্রমাণ হয়েছে, ইডি আধিকারিকরা কিন্তু এমনটাই জানাচ্ছেন। এছাড়াও আগামী 27শে অক্টোবর কিন্তু এই আবার আগামী বিচার ভবনে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। যে এই যে 100 পাতা সমেত যে টোটাল যে 1200 পৃষ্ঠার যে চার্জশিট জমা পড়লো, এই চার্জশিটে যা যা তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, যা যা প্রমাণ ইডি আধিকারিকরা তার বিরুদ্ধে জমা করেছেন, সেই বিষয়গুলোতে সত্যতা কতটা রয়েছে বা সত্যতা সমেত, কারণ সমস্ত তথ্য কিন্তু ইডি আধিকারিকরা দিয়ে দিয়েছেন। দেখো রিঙ্কি, বিষয়টা তোমাকে বলি, এই যে জীবন কৃষ্ণ সাহার পিছনে যে অভিযোগ, এটা কিন্তু আজ থেকে নয়, এটা কিন্তু 2023 সাল থেকে। কারণ দেখো, 2023 সালের 17ই এপ্রিল কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু সিবিআই এর আগেও গ্রেফতার করেছিল, কিন্তু তিনি কিন্তু জামিন পেয়েছিলেন। কিন্তু এই বিষয়টা কিন্তু আবারও আমাদের নজরে আসছে যে একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে। কারণ যখন সিবিআই তাকে গ্রেফতার করেছিল, তথ্য প্রমাণ লোপাট করার জন্য তিনি কিন্তু তার 2টো মোবাইল ফোন তিনি তার বাড়ির পিছনের পুকুরে ফেলে দিয়েছিলেন। ঠিক তেমন এবারও কিন্তু যখন ইডি আধিকারিকরা আবার গত অগস্ট মাসে আবার নড়ে চড়ে বসেছে, আবার যখন অ্যাক্টিভ হয় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাকে নিয়ে, তারা কিন্তু রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছিল। এবং তিনি কিন্তু মুর্শিদাবাদের বড়োয়ার অর্থাৎ কান্দির এই আন্দি জায়গাটিতেও কিন্তু তারা করতে গিয়েছিল, তল্লাশি করতে গিয়েছিল। এবং সেখানে
জীবন কৃষ্ণের বাড়িতে তল্লাশি করতে গিয়ে সেখানেই কিন্তু তাকে গ্রেফতার করে। তো গ্রেফতার করার সময় কিন্তু তিনি তাকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য নিজের মোবাইলটাকে কিন্তু পুকুরে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু সেখানেও কি শেষ রক্ষা হয়েছে? একদমই না, তখনও শেষ রক্ষা হয়নি, এখনও শেষ রক্ষা হয়নি। তো সেই মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা, এবং তখনও কিন্তু সিবিআই তার মোবাইল পুকুর থেকে জল ছেঁচে কিন্তু সেই দুটো মোবাইল বের করে এনেছিল। তো সুতরাং সেই মোবাইল থেকে কি তথ্য উঠে আসছে সেদিকেও তো অবশ্যই নজর রয়েছেই আমাদের, কারণ সেই মোবাইলেই যাবতীয় তথ্য কিন্তু লুকিয়ে রয়েছে। এছাড়াও তার ঘনিষ্ঠ যে সমস্ত আত্মীয়রা রয়েছে, যে সমস্ত তাদের ব্যাংক ডিটেলসের দিকেও কিন্তু ইডি আধিকারিকদের নজর রয়েছে, কারণ তারা মানে কিন্তু শুধুমাত্র যে জীবনকৃষ্ণ সাহাকে কেন্দ্র করে গোটা তদন্ত প্রক্রিয়া চলছে তা কিন্তু একেবারেই নয়। জীবনকৃষ্ণ সাহার সঙ্গে ঠিক যে কটি ডট ম্যাচ হচ্ছে প্রত্যেকটি ডট কিন্তু কানেক্ট করছে এবার ইডি আধিকারিকেরা বলা যেতে পারে, কারণ সামনেই আমরা জানি 26-এর বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে কিন্তু এই যে একে একে দুর্নীতির যে বেড়া জালে ফেসে রয়েছে একের পর এক নেতারা, তাদের কিন্তু এই জালে আরও বেশি জব্দ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে আধিকারিকেরা রয়েছে তারাও। আর সেই ছবি রাজ্যের কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের সামনে উঠে আসছে। তবে জীবনকৃষ্ণ সাহা এর আগেও কিন্তু একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যেমনটা তুমি বললে সহেলি। তার পাশাপাশি তার যে দুটি মোবাইল ফোন, সেই দুটি মোবাইল ফোনও পুকুরে ফেলে পালিয়ে গেছেন তিনি। মানে চোর চুরি করছে কিন্তু ধরা পেতে অবশ্যই ভয় পাচ্ছে, সেই ছবি একেবারে খুব স্বাভাবিক আমাদের সামনে উঠে এসেছিল। কিন্তু এবার বর্তমানে প্রশ্ন হচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন। এর আগে যখন আমরা দেখেছি শাসক দলের এই যে দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল, তখন কিন্তু তার খুব একটা এফেক্ট যে ভোট বাক্সে পড়েছিল তা কিন্তু একেবারেই নয়। তাহলে আজ হয়তো রাজ্যতে বিজেপি থাকতো, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের যে শাসনভার বা দায়ভার সবটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে। সেক্ষেত্রে এই যে জীবনকৃষ্ণ সাহার একের পর এক এই যে তার কুকীর্তি বা কুকর্ম বা দুর্নীতি সংক্রান্ত যেসব কর্ম আমাদের সামনে উঠে আসছে আরও বিস্তারিতভাবে বলা যেতে পারে। এর পাশাপাশি বিভিন্ন যে দুর্নীতির ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা পথশ্রী প্রকল্পের ক্ষেত্রে হোক বা রেশন দুর্নীতির ক্ষেত্রে হোক, সে বিভিন্ন জায়গায় যে কারচুপি, সেই কারচুপি কি কোথাও না কোথাও 26-এর বিধানসভা নির্বাচনে এবার একটা এফেক্ট ফেলতে পারে? দেখো, এই মুহূর্তের যে বিষয়টা দেখা যাচ্ছে, কারণ আমরা পথের নামলে যে বিষয়টা দেখা যাচ্ছে, কারণ চাকরিহারা যে সমস্ত চাকরিহারারা রয়েছে তারা কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন, কারণ তাদের সংখ্যাটা কিন্তু অতিরিক্ত মাত্রাতেই রয়েছেন, কারণ রাজ্যে কিন্তু দুর্নীতির মাত্রা এতটাই ছাপিয়ে বেড়ে গেছে। তো সেক্ষেত্রে একাধিক প্রকল্প নামালেও, পথে নামালেও সেটা কতটা কার্যকর হতে পারে আগামী 26-এর ভোট বাক্সের ক্ষেত্রে, সেটা কিন্তু একটা বিস্ময়বোধক চিহ্নের ক্ষেত্রে, একটা প্রশ্ন চিহ্নের ক্ষেত্রেই কিন্তু থেকে যাচ্ছে রিঙ্কি এবছর। তুমি যেমনটা বলছিলে, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রকল্পের সৃষ্টি হচ্ছে, মানুষের জন্য কাজ করতে চাইছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় যে বিভিন্ন প্রকল্পকে কেন্দ্র করে ছোট ছোট কারচুপি, সেই কারচুপিকে কিন্তু সাধারণ মানুষের মনে হতে পারে দাগ কাটতেও পারে। কিন্তু তার পাশাপাশি সাধারণ মানুষের কথাও একইভাবে চিন্তা করছে তৃণমূল কংগ্রেস, যেখানে আমরা দেখেছি আমার পাড়া আমার সমাধান নতুন এক প্রকল্প এসেছে, যাতে সাধারণ মানুষ, কাউন্সিলর বা মেয়র বা তাছাড়া যারা রয়েছে সাধারণ মানুষ যাদের কাছে খুব চটজলদি পৌঁছাতে পারছে না, কিন্তু তাদের সমাধান অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে কিন্তু আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প, সেই প্রকল্পের ছবিও আমরা দেখেছি। তবে 26-এর নির্বাচনে কি হচ্ছে সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি, কিন্তু তার পাশাপাশি যেমনটা সহেলি তুমি জানালে আমাদের, এই যে জীবনকৃষ্ণ সাহাকে কেন্দ্র করে একের পর এক যে দুর্নীতির বেড়াজালের ছবি উঠে আসে, সেই ছবির দিকেও কিন্তু আমরা একইভাবে নজর রাখছি। আপাতত তোমাকে ধন্যবাদ সহেলি। এর পাশাপাশি অর্থাৎ জীবনকৃষ্ণ সাহারকে কেন্দ্র করে যে তদন্ত চলছে, সেই তদন্তের দিকে যেভাবে আমরা নজর রাখছি, তার পাশাপাশি রাজ্যের এবং গোটা দেশের যে বিভিন্ন খবর রয়েছে, সেই খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু এবার বিদেশের মাটিতেও কিন্তু একইভাবে আমরা নজর গেড়ে বসে আছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যেই যুদ্ধ, সেই যুদ্ধে গতকালই আমরা আপনাদের সামনে আপডেট তুলে ধরেছিলাম যে 3 জন ক্রিকেটার নিহত হয়েছেন, এছাড়াও বহু মানুষ নিহত হয়েছে। কিন্তু তারপর গতকাল অর্থাৎ এই যে শনিবার রাত, সেই শনিবার রাত থেকে আমরা দেখেছি পাকিস্তান এবং আফগানিস্তানের যে বিদেশ মন্ত্রকেরা রয়েছে তারা কিন্তু বৈঠকে বসে এবং দুই দেশের সম্মতি দেয় যে তারা যুদ্ধ বিরতি করতে চায়, অর্থাৎ যুদ্ধ থামানোর যে ঘোষণা, সেই ঘোষণাতে কিন্তু একেবারে দুই দেশের সম্মতি জানিয়েছে। কিন্তু তারপরও পাকিস্তান ভারত প্রীতি কিন্তু কোনোভাবেই ছাড়তে পারছে না। সেই ছবিও কিন্তু আমাদের সামনে উঠে এসেছে, কারণ আমরা দেখেছি পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা চালায় এবং এই গোটা ঘটনা একের পর এক মানুষ মারা যান, যা
দুঃখজনক। কিন্তু তারপরও পাকিস্তানের যে ছবি বা পাকিস্তানের যে ইমেজ, সেই ইমেজ কিন্তু গোটা বিশ্বের দরবারে একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন গড়াচ্ছে। শুধুমাত্র ভারতের সামনে না, গোটা বিশ্ববাসীর সামনে পাকিস্তানের যে আসল চেহারা, সেই আসল চেহারা কিন্তু প্রতিক্ষণে বেরিয়ে আসছে। ঠিক কী ঘটনা, বিস্তারিত আরও জানবো। আমি সরাসরি ডেকে নেবো আমার সহকর্মী সিনজিনিকে। সিনজিনি, ঠিক কী জানা যাচ্ছে? একদমই রিঙ্কি, তুমি যেমনটা বলছিলে যে গতকালকে আমরা সেই আপডেট দিয়েছি যে কতখানি রক্তক্ষয়ী সংগ্রাম চলছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে, এবং আজকের যে আপডেট হয়তো মনে করা হচ্ছে যে একটা যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান। কিন্তু বিষয়টা এমনই যে দেশটার নাম যেহেতু পাকিস্তান, চূড়ান্তই আনপ্রেডিক্টেবল, এবং বলা যায় না যে এই যুদ্ধবিরতি তারা লঙ্ঘন করবে কিনা। কারণ এর আগেও আমরা দেখেছি বহুবার যখনই যুদ্ধবিরতি হচ্ছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা এয়ার স্ট্রাইক করেছে বা বোমা বিস্ফোরণ করেছে, কিছু না কিছু তারা করেইছে। তার ফলে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে সে নিয়ে কিন্তু সংশয় আছেই। কিন্তু এখন যে আপডেট জানা যাচ্ছে যে তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। এবং এই পাকিস্তান এবং আফগানিস্তানের এই যে যুদ্ধ, এটা কিন্তু সাম্প্রতিককালে একটা ভয়াবহ আকার ধারণ করেছিল, আপনারা জানেন, এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সেই যুদ্ধে। ঠিক শুক্রবারের যে ঘটনা আমরা জানিয়েছিলাম আপনাদেরকে, 3 জন ক্রিকেটার সেই যুদ্ধে নিহত হয়েছেন, পাশাপাশি 7 জন সাধারণ মানুষ, নিরীহ সাধারণ মানুষের ওপর কিন্তু বোমা বিস্ফোরণ করা হয়। তার ফলে এবং তার পরপরই কিন্তু গোটা বিশ্ব আন্তর্জাতিক ক্ষেত্র কিন্তু একেবারে নড়ে চড়ে উঠেছিল রিঙ্কি। ঠিক তার পরপরই দেখা গেল যে এই উদ্যোগটা নেওয়া হলো এবং তুরস্ক আর কাতারের সমঝোতায় একটা যুদ্ধবিরতিতে আসা গেছে, এবং সেখানে দুই দেশের পাক প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, খ্বাজা আসিফ। তবে এখানেও কিন্তু ভারতকে বিদ্ধ করতে ছাড়েননি খ্বাজা আসিফ। যখনই যেভাবে যা কিছুই হোক না কেন, ভারত যে তাদের প্রধান শত্রু এবং ভারতের ক্ষতি করতে তারা যে নানান রকমভাবে বদ্ধপরিকর, সেটা কিন্তু বহুবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং খ্বাজা আসিম মুনির এদের কথায় কিন্তু বারংবার উঠে আসে। এবং আরও একটা কথা, সেই রকমই একটা কথা তিনি কিন্তু খ্বাজা আসিফ বললেন। কি বললেন? তিনি বললেন যে আফগানিস্তান সরকার এখন ভারতের কোলে বসে আছে। সম্প্রতি আমরা আফগানিস্তানের সরকার, তালিবান সরকারের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের। ভারতে এসেছিলেন তালিবান সরকারের প্রতিনিধিরা, এবং সেখানে কিন্তু এই বৈঠকে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং এটা বোঝাই যাচ্ছে যে ভারত এবং আফগানিস্তান সম্পর্ক দৃঢ় হচ্ছে। আর সেটাকে যে ভালো চোখে দেখছে না পাকিস্তান, সেটা কিন্তু এই বক্তব্যে একেবারে স্পষ্ট হয়ে গেল। এবং যখনই দেখা গেছে যে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ভালো হয়েছে, সেটা কিন্তু পাকিস্তানের কাছে একটা থ্রেটের মতন, এবং সেই থ্রেটটা যে তারা আরও একবার ফিল করছে, সেটা কিন্তু এই বক্তব্যে আরও একবার স্পষ্ট হয়ে গেল রিঙ্কি। একেবারে, মানে তুমি যেমনটা বলছো সিনজিনি, সেই ছবি কিন্তু আমাদের কাছে একেবারেই নতুন নয়। কারণ পাকিস্তান যে পদে পদে ভারতকে একবারে দুষতে ছাড়ে না, যে কোনো কারণে সেটা হোক, সেটা কিন্তু এর আগেও আমরা দেখেছি। 22শে এপ্রিলের সম্প্রতি পহেলগাঁওয়ের ঘটনা হোক, তারপর সেই জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার নাম উঠে আসে, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, এই গোটা ঘটনার যে দায়, সেই দায় স্বীকার করে নেবার পরও কিন্তু একবারে পাকিস্তানের তরফ থেকে কিন্তু বারবার এই কথাটা উঠে এসেছিল যে কোনোভাবেই সেই জঙ্গি সংগঠনকে কিন্তু পাকিস্তান নাকি মদত দেয় না, বা এই পহেলগাঁও ঘটনার সঙ্গে কোনোভাবেই পাকিস্তানের নাম জড়িয়ে নেই। কিন্তু ভারত প্রত্যেকটি প্রমাণ কিন্তু একবারে শুধুমাত্র পাকিস্তানের সামনে নয়, গোটা বিশ্বের দরবারের সামনে তুলে ধরেছিল। এবং আরও একটা বিষয়, যেমনটা তুমি বললে সিনজিনি, যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান, কিন্তু পাকিস্তান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না সেই গ্যারেন্টি কিন্তু এখনো পর্যন্ত কেউ নিতে পারছে না, কারণ ভারতের ক্ষেত্রেও পাকিস্তান তেমনটাই করেছে। আপাতত তোমাকে ধন্যবাদ সিনজিনি। এবং একদিকে যেখানে রাজ্যের বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার কে কেন্দ্র করে 1200 পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি আধিকারিকেরা, যেখানে দাবি করা হয়েছে লক্ষ লক্ষ টাকা একেবারে হাতিয়ে নিয়েছিল এই জীবন কৃষ্ণ সাহা।
70 জনেরও বেশি অর্থাৎ 70 থেকে 75 জন মানুষকে এই সরকারি চাকরি পাইয়ে দেওয়ার ঘেরা টোপে ফেলে। আর যেই কারণে এখনও পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা নজর গেড়ে বসে রয়েছে এই জীবন কৃষ্ণ সাহার উপর, এবং ইতিমধ্যেই সেই তদন্ত কিন্তু চলছে। আর অন্যদিকে দেশ এবং বিদেশের মাটিতে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেই খবরের আপডেটও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর যাবতীয় এই যে খবর রয়েছে সেই খবরের আপডেট পেতে বা তথ্য জানতে অবশ্যই আপনাদের নজর রাখতে হচ্ছে আরোহী নিউজ বাংলায়।